আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। এবিএস একজন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আবু বকর সিদ্দিক আলিফ। গত ভিডিওতে আমরা অ্যালগরিদম সম্পর্কে আলোচনা করেছিলাম যে অ্যালগরিদম কি এবং এটা কিভাবে কাজ করে। তো সেই ভিডিওর ধারাবাহিকতায় আজকে আমাদের আলোচনার টপিক ছিল ফ্লো চার্ট। তো আজকের ভিডিওতে আমরা ফ্লো চার্ট সম্পর্কে ওভারঅল ধারণা নেব এবং বোঝার চেষ্টা করব যে ফ্লো চার্টটা কী। আমি গত ক্লাসে আপনাদেরকে বলেছিলাম যে ফ্লো চার্টটা হচ্ছে অ্যালগরিদম যেটা সেটার হচ্ছে সাংকেতিক রূপ। অর্থাৎ আমরা অ্যালগরিদম বুঝেছিলাম কি, অ্যালগরিদমে আমরা বুঝেছিলাম যে অ্যালগরিদম হচ্ছে এমন একটা পদ্ধতি যেখানে বিভিন্ন সমস্যাকে আমরা ধাপে ধাপে সমাধান করি। এই ধাপে ধাপে অ্যালগরিদম সমস্যার সমাধানের যেই প্রক্রিয়াটা, সেটাকে যখন আমরা সাংকেতিক চিহ্ন রূপে দেখব তখন তাকে বলা হবে ফ্লো চার্ট। অর্থাৎ ফ্লো চার্ট হচ্ছে এমন একটা ফ্লো যে ফ্লোর মাধ্যমে সমস্যাগুলো সমাধান হয়ে থাকে। হ্যাঁ, আমরা বিস্তারিত আলোচনা দেখব। বিস্তারিত আলোচনা দেখলে আমাদের কাছে সব কিছুই একদম পানির মতন ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন আমরা আমাদের টপিকে মুভ করি। ফ্লো চার্ট হচ্ছে এমন একটা চার্ট যে চার্টের মাধ্যমে আপনি আপনার সমস্যাগুলোকে একটা সাংকেতিক চিহ্নরূপে সুন্দরভাবে সাজাবেন, যেন কেউ দেখলে আপনার চার্ট সম্পর্কে বা আপনার প্রোগ্রাম সম্পর্কে একটা সম্পূর্ণ ধারণা পায়। যেমন, চলুন আগে আমরা ফ্লো চার্টের সংজ্ঞাটা জেনে নিই। যে পদ্ধতিতে প্রোগ্রামকে চিত্র বা প্রতীকের সাহায্যে প্রকাশ করা হয় তাকে ফ্লো চার্ট বা প্রবাহের চিত্র বলে। অর্থাৎ ফ্লো শব্দের অর্থ হচ্ছে প্রবাহ, আর প্রবাহ চিত্র মানে এমন একটা চিত্র যে যেই চিত্রের মাধ্যমে আপনার প্রোগ্রামের ফ্লো বোঝানো হচ্ছে। অর্থাৎ প্রোগ্রামটা কোথা থেকে কোথায় গিয়েছে, কিভাবে প্রোগ্রামের গতি নির্ধারিত হচ্ছে সেটা বোঝা যায় যেই চিত্রের মাধ্যমে। অর্থাৎ আমরা প্রোগ্রামটাকে একটা চিত্র আকারে প্রকাশ করব যাকে বলা হয় ফ্লো চার্ট। ঠিক আছে? এক্সাম্পল স্বরূপ গত ভিডিও ক্লাসে আমরা অ্যালগরিদম বোঝার সময় এই উদাহরণটা নিয়েছিলাম যে 3টি সংখ্যার যোগফল নির্ণয় করো, এবং আমরা এটা সমাধান করেছিলাম এবং এটার সমাধানের যে ধাপটা সেটাকে আমরা বলেছিলাম যে অ্যালগরিদম। তো এই অ্যালগরিদমটাকে আমরা আজকে বাস্তব চিত্রে দেখব, যেটাকে বলা হচ্ছে ফ্লো চার্ট। চলুন আমরা খুব সহজে বিষয়টা বুঝে নেই। ফার্স্ট অফ অল আমরা 3টি সংখ্যা নিব, 1, 7, 9, যেটা আমরা গত ক্লাসে নিয়েছিলাম, এবং তারপর কি করেছিলাম, সংখ্যা 3টাকে যোগ করেছিলাম এবং ইন টোটাল অর্থাৎ আমাদের রেজাল্ট আমরা বের করেছিলাম, ফলাফল প্রদর্শন করেছিলাম। এবং এটা যখন আমরা অ্যালগরিদম অর্থাৎ ধাপ আকারে সাজিয়েছিলাম তখন প্রথমে প্রোগ্রামটা শুরু করেছিলাম, ধাপ 1 প্রোগ্রাম শুরু, এবং তারপর এগুলো সিকোয়েন্স আকারে লিখেছিলাম যে 3টে সংখ্যা গ্রহণ করি এবং তারপর এগুলোকে যোগ করি, এবং তারপর আমরা এই যে টোটাল আমাদের ফলাফল প্রদর্শন করি 4 নাম্বার ধাপে, এবং 5 নাম্বার ধাপে আমরা প্রোগ্রামটা শুরু করেছি যেহেতু প্রোগ্রামটা শেষ করি। এটা ছিল আমাদের অ্যালগরিদমের ক্লাস। বাট এই অ্যালগরিদমের ক্লাস থেকে আমরা এখন এটার যে বাস্তব চিত্র সেই চিত্রটা দেখব। তো চলেন আমরা ওই লেখাগুলোকে ধাপ 1, ধাপ 2, ধাপ 3, ধাপ 4 এই অ্যালগরিদমটাকে আমরা এখানে নিয়ে এসেছি, এবং এটার আন্ডারে আমরা এখন ফ্লোচার্ট তৈরি করব। অর্থাৎ ফ্লোচার্টটা কি, এই যে শুরু, এটাকে একটা সাংকেতিক চিহ্ন দ্বারা প্রদর্শন করবে। যেমন ধাপ 1 আমরা প্রোগ্রামটা শুরু করব। এই শুরু করার ক্ষেত্রে ফ্লো চার্টের যে প্রতীক সেটা হচ্ছে এমন ডাম্বেল আকৃতির, যে চিহ্নটা দিয়ে সবসময় বোঝায় যে একটা প্রোগ্রাম শুরু হইতেছে। তো এরকম প্রত্যেকটা ধাপের জন্য আলাদা আলাদা প্রতীক আছে। সেই প্রতীকগুলোর বিস্তারিত বর্ণনা আমরা একটু পরেই শিখব। যেমন 3টি সংখ্যা গ্রহণ করার ক্ষেত্রে বলতেছে এই প্রতীকটা, যেটা সামান্তরিক আকৃতির, এক্ষেত্রে বলতেছে রিড এবিসি, অর্থাৎ 3টি সংখ্যা গ্রহণ করা হইতেছে। এবং 3টি সংখ্যা যোগ করি, এক্ষেত্রে হচ্ছে আয়তাকার একটি প্রতীক, যেটা সাম ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি। এই প্রতীকগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করবো একটু পরেই। আমি জাস্ট আপনাদেরকে দেখাইতেছি যে ফ্লো চার্টটা কীরকম ধরনের হয়। অর্থাৎ আমাদের এই ধাপগুলোর বাস্তব যে রূপ সেটা হচ্ছে ফ্লো চার্ট। ধরেন আমি ধাপ 1 এটা লিখবো না, জাস্ট এই চিহ্নটা দেখলে আমরা যেন বুঝতে পারি যে প্রোগ্রামটা শুরু হইতেছে। জাস্ট এই যে একটা ভিজুয়ালাইজেশনের ব্যাপার, অর্থাৎ যে বাস্তবিক চিত্র, সেই চিত্রটাকে বলা হইতেছে ফ্লো চার্ট। যোগফল প্রদর্শন করো, প্রিন্ট সাম, এবং ধাপ শেষ ইন্ড। এই যে ফ্লো চার্টগুলো, এই ফ্লো চার্টগুলো সম্পর্কে আমরা একটু বিস্তারিত আলোচনা করব একটু পর। তো ফ্লোচার্ট কাকে বলে? যে পদ্ধতিতে প্রোগ্রামকে চিত্র বা প্রতীকের সাহায্যে প্রকাশ করা হয় তাকে ফ্লোচার্ট বা প্রবাহী চিত্র বলে। ফ্লোচার্ট হচ্ছে অ্যালগরিদমের চিত্ররূপ, অর্থাৎ আমরা যে একটু আগে অ্যালগরিদম শিখছিলাম সেটার বাস্তবিক যে চিত্ররূপটা হচ্ছে ফ্লোচার্ট। ঠিক আছে? আমরা অ্যালগরিদম হচ্ছে বিভিন্ন ধাপগুলো দেখছিলাম, আর ফ্লোচার্টের ক্ষেত্রে কী করবো, আমরা সাংকেতিক চিহ্ন বা প্রতীকটা দেখলেই বুঝতে পারবো যে প্রোগ্রামটা এখানে শুরু হয়েছে, প্রোগ্রামের এইখানে আলোচনা করা হয়েছে, এইখানে হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, এখানে ফলাফল প্রদর্শন করা হয়েছে, এইখানে অ্যানালাইসিস করা হয়েছে। এই সব বিষয় আমরা যেন বুঝতে পারি একমাত্র দেখার কারণেই, সেটাই হচ্ছে ফ্লোচার্ট। আর প্রোগ্রামিংটাকে সহজ করে দেওয়ার জন্য এই ফ্লোচার্টের গুরুত্ব অনেক বেশি, যেটা আমরা একটু সামনে যখন প্রোগ্রামিং করব তখনই বুঝতে পারবো। তো ফ্লো চার্ট 2 ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে সিস্টেম ফ্লো চার্ট, একটা হচ্ছে প্রোগ্রাম ফ্লো চার্ট। সিস্টেম ফ্লো চার্ট সেটা আমাদের এখন কোনো প্রয়োজন নাই বা খুব বেশি দরকার নাই, তাই আমরা এটা স্কিপ করে যাব হালকা একটু ধারণা নেওয়ার মাধ্যমে।
আর প্রোগ্রাম ফ্লোচার্ট যেটা সেটা সম্পর্কে আমাদের অনেক কিছু জানা প্রয়োজন এবং বেসিক টু অ্যাডভান্স জানা প্রয়োজন। তাই প্রোগ্রাম ফ্লোচার্টটা সম্পর্কে একটু ভালোভাবে ধারণা নেব এবং এটার প্রত্যেকটা প্রতীক সম্পর্কে আমরা জানবো এই কারণে, কারণ আমরা প্রোগ্রামিং করতেছি। আর প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে প্রোগ্রাম ফ্লোচার্টের গুরুত্ব অনেক বেশি প্রোগ্রামিংটাকে সহজভাবে বোঝার জন্য। তো চলুন আমরা সিস্টেম ফ্লোচার্ট সম্পর্কে ওভারঅল ছোট করে একটা ধারণা নিয়ে নিই। সিস্টেম ফ্লোচার্ট কি? সিস্টেম ফ্লোচার্ট হচ্ছে যে ফ্লোচার্টে একটি সিস্টেমের ডেটা প্রবাহ, অর্থাৎ একটু ভালোভাবে খেয়াল করেন, যে ফ্লোচার্টে একটি সিস্টেমের ডেটা প্রবাহ, আপনাদের এক্ষেত্রে এমসিকিউ আসতে পারে যে কোন ফ্লোচার্টের মাধ্যমে ডেটা প্রবাহ, প্রক্রিয়াকরণ, সংরক্ষণ ও ফলাফলের দিক নির্দেশনা করা হয়। তো আপনারা সেখানে উত্তরটা দিবেন সিস্টেম ফ্লোচার্ট। বাস এতটুকু। আমরা সিস্টেম ফ্লোচার্ট সম্পর্কে খুব বেশি জানবো না বা খুব বেশি জানার আমাদের প্রয়োজন নাই। আমাদের মূল ফোকাস থাকবে প্রোগ্রামিং ফ্লোচার্ট সম্পর্কে, ঠিক আছে? তো সিস্টেম ফ্লোচার্ট কি? যে ফ্লোচার্টে একটি সিস্টেমের ডেটা প্রবাহ, প্রক্রিয়াকরণ, সংরক্ষণ ও ফলাফল প্রদর্শনের দিক চিহ্নিত করা হয় তাকে সিস্টেম ফ্লোচার্ট বলে। তো এই সিস্টেম ফ্লোচার্ট সম্পর্কে আমি এখন বিস্তারিত যাব না বা আপনাদেরকে বুঝাইতেও যাব না একদম ভেঙে ভেঙে, ঠিক আছে? জাস্ট আমরা একটা আইডিয়া নিয়ে নিই সিস্টেম ফ্লোচার্ট সম্পর্কে। সিস্টেম ফ্লোচার্টের যে প্রতীকগুলো, সেই প্রতীকগুলো হচ্ছে এগুলা: ডকুমেন্ট প্রতীক, চৌম্বকীয় ড্রাম প্রতীক, পাঞ্চ কার্ড প্রতীক, সংযোগ প্রতীক। এইগুলো সম্পর্কে আপনার যদি খুব বেশি জানার ইচ্ছা থাকে তাহলে বই পড়ে জানতে পারেন, বাট এটা আমাদের খুব বেশি প্রয়োজন নাই, ঠিক আছে? সিস্টেম ফ্লোচার্ট। বাট আমরা মুভ করব আমাদের ইম্পর্টেন্ট যে টপিক, সেটা হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্টের ক্ষেত্রে। অর্থাৎ প্রোগ্রাম ফ্লোচার্ট কি? প্রোগ্রাম রচনা করার ক্ষেত্রে যে ফ্লোচার্টে ব্যবহার করা হয় তাকে প্রোগ্রাম ফ্লোচার্ট বলে। অর্থাৎ আমরা যখন একটা প্রোগ্রাম রচনা করব সেই ক্ষেত্রে যে ফ্লোচার্টটা ব্যবহার করব সেটাকে বলা হয় প্রোগ্রাম ফ্লোচার্ট। আমরা এই জায়গাটাতে বিভিন্ন ধরনের প্রতীক দেখতে পারতেছি এবং এই প্রতীকগুলোর পরিচয়, অর্থাৎ এদের কি কাজ, সেই সম্পর্কে বিস্তারিত লেখা আছে এই পাশের রোগুলাতে। অর্থাৎ এই টেবিলের এই যে প্রতীকগুলো আছে, প্রত্যেকটা প্রতীকের যেই পরিচয় সেগুলো লেখা আছে এখানে। যেমন আমরা যদি এই প্রতীকটার দিকে খেয়াল করি, এটা হচ্ছে কোনো একটা প্রোগ্রাম শুরু বা শেষ করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। এই প্রতীকটাকে বলা হয় টার্মিনাল প্রতীক। এটি ডিম্বক আকৃতির, যেটা এখানে লেখা আছে যে এই প্রতীকটা হচ্ছে টার্মিনাল প্রতীক, একটি ডিম্বক আকৃতির। এটি প্রোগ্রামের শুরু বা শেষ করতে ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা যদি কোথাও এই প্রতীকটা দেখি তাহলে আমরা বুঝতে পারবো, বুঝে নিব যে হয়তোবা প্রোগ্রামটা এখান থেকে শুরু হয়েছে অথবা প্রোগ্রামটা এখান থেকে শেষ হয়েছে। জাস্ট আমরা প্রতীকটা দেখার মাধ্যমেই যেন এক পলকে বোঝা যাইতে পারি। আর ফ্লোচার্টটা এই জন্যই ব্যবহার করা হয় প্রোগ্রামের ক্ষেত্রে, যেন প্রোগ্রামটা আমরা সহজে বুঝতে পারি। তারপর যে প্রতীকটা, এটা হচ্ছে সামান্তরিক আকৃতির। এই প্রতীকটার মাধ্যমে ইনপুট এবং আউটপুট নেওয়া হয়। ধরেন আপনি বড় একটা প্রোগ্রাম দেখলেন, এই প্রোগ্রামটার ভিতরে যদি আপনি ইনপুট এবং আউটপুট খুঁজতে যান তাহলে আপনাকে অনেক হেজিটেশনের মাঝখানে যাইতে হবে। আপনার প্রত্যেকটা লাইন প্রোগ্রাম পড়তে হবে এবং তারপর বুঝতে হবে যে কোথায় ইনপুট আউটপুট আছে। বাট যদি আমরা এই ফ্লোচার্ট ব্যবহার করে প্রোগ্রাম করি তাহলে আমরা এই যে প্রতীকটা দেখলে বুঝতে পারবো প্রোগ্রামের ভিতরে এক নজরে যে না, এখানে ইনপুট আউটপুট সম্পর্কে আছে, ঠিক আছে? বুঝতে পারছেন? আমরা যখন প্রোগ্রাম শুরু করব তখন এই ডাম্বেল আকৃতির প্রতীকটা ব্যবহার করব, যখন কোনো ইনপুট আউটপুট নেব তখন এই প্রতীক ব্যবহার করব, ঠিক আছে? আর এই যে তারপরে আয়তাকার যে প্রতীকটা আছে, এটার মাঝখানে আমরা সকল ধরনের হিসাব করে থাকব। অর্থাৎ হিসাব বা প্রক্রিয়াকরণ বা সকল ধরনের সমস্যার যে সমাধানটা, সেটার যে প্রক্রিয়া সেটা এখানে হয়ে থাকবে। অর্থাৎ এটা হচ্ছে প্রক্রিয়াকরণ। এটা আয়তকার একটা প্রতীক। এই প্রতীকটা দেখলে আমরা বুঝতে পারবো যে আমাদের প্রোগ্রামের যে সমস্যার সমাধানের যে প্রক্রিয়া সেটা এখানে করা হয়েছে, ঠিক আছে? এবং তারপর যে প্রক্রিয়াটা সেই প্রতীকটা হচ্ছে ডায়মন্ড আকৃতিক বা হীরক প্রতীক। এই প্রতীকটি হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা যেমন এখানে দেখেছিলাম দুইটি সংখ্যার ভিতরে কোন সংখ্যাটা বড় সেটা নির্ণয় করার ক্ষেত্রে যে ফলাফল প্রদর্শন, প্রথম সংখ্যাটি একটা যৌতিক দিয়ে আমরা বুঝিয়েছিলাম যে প্রথম সংখ্যাটা কি দ্বিতীয় সংখ্যাটা থেকে বড়। অর্থাৎ এইখানে আমরা একটা লজিক চিন্তা করতেছিলাম, একটা যুক্তি চিন্তা করতেছিলাম। যদি হয় যে হ্যাঁ প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যা থেকে বড়, তাহলে আমাদের ফলাফল হইতো হ্যাঁ প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যা থেকে বড়। আর যদি এই লজিকটার ভিতরে হইতো যে না প্রথম সংখ্যার থেকে দ্বিতীয় সংখ্যাটা বড় না, অর্থাৎ এই যে 3 নাম্বার ধাপটা, এটা যদি হতো নেগেটিভ, তাহলে আমরা খ নাম্বার উত্তরটা চিন্তা করতাম যে না প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যা থেকে বড় না। অর্থাৎ এখানে আমরা একটা যুক্তি চিন্তা করতেছি, একটা লজিক চিন্তা করতেছি। তো এই লজিকের ক্ষেত্রেই এই হীরক প্রতীকটি ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ আমরা একটু পড়ে নেই এখান থেকে, সিদ্ধান্ত প্রতীক, এটি হীরক বা ডায়মন্ড আকৃতির। এটি সিদ্ধান্ত গ্রহণের জন্য ব্যবহার হয়, যার দুটি সম্ভাবমান অর্থ থাকে, অর্থাৎ হ্যাঁ অথবা না। অর্থাৎ আমরা 4 নম্বরে যে বিষয়টা দেখেছিলাম যে হ্যাঁ প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যা থেকে বড়, অথবা বলেছিলাম যে না প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যা থেকে বড় না। অর্থাৎ এই যে একটা লজিক চিন্তা করতেছি, আমরা একটা সিদ্ধান্ত নিতেছি, সেই সিদ্ধান্ত প্রতীক হচ্ছে এইটা। আর এই অ্যারো চিহ্ন দিয়ে আপনারা নিশ্চয়ই অলরেডি বুঝতে পারতেছেন যে আমরা যখন একটা প্রোগ্রাম করব সেই প্রোগ্রামের দিক নির্দেশনা দিব। অর্থাৎ
আমি যেমন এখানে ফ্লোচার্টটা সাজিয়েছি কি উপর থেকে নিচের দিকে, ঠিক না? তো এই ফ্লোচার্ট তো মাত্র এখানে 5টা সিদ্ধান্ত দিয়েছি, বাট এরকম তো আরও ফ্লোচার্ট থাকতে পারে। ধরেন এখানে জায়গা শেষ, তারপর আপনি কি করবেন, নর্মালি এই পাশ দিয়ে ফ্লোচার্টগুলো আঁকা শুরু করবেন, এই পাশ দিয়ে, তারপরে আবার এই পাশ দিয়ে শুরু করবেন, ঠিক না? তো এটা সিম্পল বিষয়। আপনারা যখন প্রোগ্রামিং করবেন তখন যদি এই পাশের প্রোগ্রামগুলো শেষ হয়, তারপর আপনি সেকেন্ড টাইম ফ্লোচার্ট আঁকবেন কোথায়? নিশ্চয়ই এখান থেকে আঁকা শুরু করবেন, এইখানে এরকমভাবে আঁকা শুরু করবেন। তো এই ক্ষেত্রে প্রোগ্রামিং ফ্লোচার্টগুলা কোথা থেকে কোথায় যাইতেছে, অর্থাৎ আপনার যে দিক নির্দেশনা ফ্লোচার্টটা এখান থেকে এদিকে যাইতেছে, এখান থেকে এদিকে যাইতেছে, আমি যেমন উপর থেকে নিচের দিকে নামতেছি, তো এই দিক নির্দেশনা দেওয়ার জন্য এই অ্যারো চিহ্নগুলো ব্যবহার করা হয়, যেটা আমরা সকল কাজেই ব্যবহার করি দিক নির্দেশনার ক্ষেত্রে। অ্যান্ড দেন সবার লাস্টে যেটা, সেটা হচ্ছে ধরেন আমরা একটা ফ্লোচার্ট এই পেজটায় শেষ করে ফেলছি, আমরা এই পৃষ্ঠায় একটা ফ্লোচার্ট শেষ, এখন আমাদের পরের পৃষ্ঠায় একটা ফ্লোচার্টটা পরের পৃষ্ঠায় যাওয়া লাগবে। অর্থাৎ আমরা যখন খাতা কলমে ফ্লোচার্ট লিখবো তখন প্রথম পৃষ্ঠায় ফ্লোচার্টটা শেষ হয়ে গেছে, এখন দ্বিতীয় পৃষ্ঠায় যেহেতু ফ্লোচার্টটা লিখতে হবে, তো এই দুইটা ফ্লোচার্টের মাঝখানে যে সংযোগ, সেই সংযোগের জন্য এই সংযোগ প্রতীকটা ব্যবহার করা হয়। যেমন এখানে লেখা আছে সংযোগ প্রতীক, এইটি যখন একটি বড় ফ্লোচার্ট এক পৃষ্ঠায় জায়গা হয় না, তখন এই প্রতীকের ব্যবহার করে বাকি অংশ অপর পৃষ্ঠায় আঁকা হয়। অর্থাৎ আমরা বুঝতেই পারলাম যে এটাকে সংযোগ প্রতীক বলা হইতেছে। তো আমরা একটু বুঝি যে আমরা এতক্ষণ পর্যন্ত কি কি শিখলাম, বিষয়গুলো আমরা একটু সামারাইজ করে নেই। আমরা আজকে ফ্লোচার্ট সম্পর্কে আলোচনা করেছি, এবং আমরা গত লেকচার ভিডিওতে যে একটা অ্যালগরিদম সমাধান করেছিলাম, এই অ্যালগরিদমের ধাপগুলা, অর্থাৎ 1 থেকে 5 পর্যন্ত এই ধাপগুলার উপর তৈরিকৃত ফ্লোচার্ট সম্পর্কে আজকে আমরা জেনেছি। অর্থাৎ আমি আপনাদেরকে এই চিত্রটা ভিডিওর শুরুতেই বলেছিলাম যে ভিডিওর শেষে বলে দিব, কারণ আপনারা এই ফ্লোচার্টের বিভিন্ন প্রতীক সম্পর্কে জানতেন না। তো এই প্রতীক সম্পর্কে আমাদের জানা হয়ে গিয়েছে। তো চলুন আমরা এই অ্যালগরিদমটা বোঝার চেষ্টা করি।